আজকে আমরা পড়বো হতেছে গ্রুপ 16। তো গ্রুপ 16 পড়ার আগে আমাদের জানতে হবে গ্রুপ 16 তে কি কি মৌল আছে। তো আমি একটা কবিতা লিখে দিই। কবিতাটা হলো ও এস এস সি তে পড়ে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। আবারও বলি, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। এইভাবে আমরা গ্রুপ 16 মৌলগুলো মনে রাখবো। এখন দেখো, গ্রুপ 16 মৌল একটা স্পেশাল নাম আছে। ওদেরকে বলা হয় হলো চালকোজেন্স। চালকোজেন্স। এখন চালকোজেন্স বাংলা কি? চালকোজেন্স বাংলা হলো আকরিক উৎপন্নকারী মৌল বা চালকোজেন। এখন আকরিক মানে কি? তোমরা সবাই পড়ছো যে ধাতুগুলো সবসময় বিশুদ্ধ ধাতু অবস্থায় থাকে না। ওরা বিভিন্ন খনিজ মল, বিভিন্ন ময়লা পদার্থ বললো, চুনাপাথর, ধুলাবালি, এগুলো হচ্ছে মিক্স আকারে থাকে। যেমন দেখো, গ্রুপ 16 যে মৌলগুলা, যেমন ধরো সালফার, অক্সিজেন। এই অক্সিজেন কিন্তু মাঝে মধ্যে দেখবা এই জিঙ্ক অক্সাইডের সাথে যুক্ত আকারে থাকে। জিঙ্ক অক্সাইডের সাথে যদি যুক্ত আকারে থাকে, তাহলে এখানে তো আর ও পুরোপুরি অক্সিজেন হিসেবে থাকলো না, আরেকজনের সাথে যুক্ত অবস্থায় আছে। তখন আমরা ক্লাস 9-10 ধাতু এবং অধাতু চ্যাপ্টারটা পড়ছি না? ওই চ্যাপ্টারে কিন্তু আমরা শিখছি যে কিভাবে আকরিক থেকে ধাতু বা বিভিন্ন অক্সাইড বা বিভিন্ন মৌল আলাদা করা যায়। তোমাদের কি মনে আছে যে কার্বন রিডাকশন পদ্ধতি ছিল, তড়িৎ বিশ্লেষণ ছিল, চৌম্বকীয় পৃথকীকরণ ছিল, ওই যে ছিল আকরিক থেকে ধাতু পৃথকীকরণ। সে আকরিক উৎপন্নকারী মৌল হিসেবে গ্রুপ 16 মৌলগুলা খুব ভালো কাজ করতে পারে। তো এটা ওদের একটা বৈশিষ্ট্য। তো গ্রুপ 16তেও আমরা স্পেসিফিক কিছু কোশ্চেন শিখবো। যেমন প্রথমে একটা কোশ্চেন দেওয়া হয়েছে যে OF2 গঠিত হলেও OF4 OF6 গঠিত হয় না, কিন্তু SF4 আর SF6 কিন্তু গঠিত হয়। চলো আগে আমরা এই সালফারটা নিয়ে আগে কাজ করি। সালফারটা আগে বুঝাই। চলো কেমনে বুঝবো আমরা সালফারটা, চলো একটু খেয়াল করে দেখি। সালফারের ইলেকট্রন বিন্যাস করি। চলো তো সালফার কত নাম্বার? 16 নাম্বার। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 2, 4, 10, 12, 18, 20 চলে গেছে। 2, 4, 10, 12, আর কটা লাগবে বলো তো? 3p4। এখন এই 3p4টাকে আমি একটু ভেঙে লিখি। দেখো, 3px, 3py, 3pz। এখানে দুইটা, এখানে একটা, এখানে একটা। খেয়াল করে দেখো, আমরা কিন্তু পড়ছি সর্ববহিত শক্তি স্তরে যতগুলা বেজোড় ইলেকট্রন থাকবে এটা হচ্ছে যোজনী। এখানে কটা বেজোড় ইলেকট্রন? দুইটা। খেয়াল করে দেখো, এই যে একটা বেজোড় ইলেকট্রন, এই যে একটা বেজোড় ইলেকট্রন, দুইটা বেজোড় ইলেকট্রন থাকার কারণে এখানে সালফারের যোজনী হচ্ছে 2। বুঝছো কিন্তু কথাটা? সালফারের যোজনী এখানে কত? 2। এখন দেখো, এরপরে কি আছে? 3d। 3d কিন্তু ফাঁকা আছে, ফাঁকা ডি অরবিটাল। যদি এরকম ফাঁকা ডি অরবিটাল থাকে তাহলে উত্তেজিত করা যায়। উত্তেজিত মানে কি? এই যে দেখো 3px2, এখান থেকে একটা ইলেকট্রন যদি আমি এখানে দিয়ে দিই তাহলে কেমন হবে দেখো তো? 3s2 কিছু করবো না, খেয়াল করো। 3px1, 3py1, 3pz1, আর দিলাম ধরো 3xy1। এবার দেখো তো সালফারে কটা বেজোড় ইলেকট্রন? একটা, দুইটা, তিনটা, চারটা। এই 4 জায়গায় যদি 4টা ফ্লোরিন আসে তাহলে আমার কি গঠিত হয়ে গেল? SF4 গঠিত হয়ে গেল। তাহলে আমরা দেখলাম যে সালফারে ফাঁকা ডি অরবিটাল থাকাতে একবার উত্তেজিত করে ওর যদি 2 থেকে 4 বানানো যায়, তাহলে SF6 কেমনে গঠিত হবে? বলো তো কেমনে গঠিত হবে? তাহলে তাহলে নিশ্চয়ই আরো একবার উত্তেজিত করা যায়। কেন? কারণ দেখো 3xy1 হলেও এটা কিন্তু 0। আমি কিন্তু চাইলে একটা ইলেকট্রন এখান থেকে এখানে দিতে পারি। এখন কেমন হবে দেখো? 3s1, 3px1, 3py1, 3pz1, 3dxy1, 3dyz1। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। এবার আমি চাইলে 6টা ফ্লোরিন দিতে পারি। সালফারের যোজনী হচ্ছে এবার 6, তাই গঠিত হতে পারে SF6। এই ঘটনাটা সম্পূর্ণটাই সম্ভব হয়েছে কারণ সালফারের কি আছে? ফাঁকা ডি অরবিটাল আছে, যেটা অক্সিজেনের আছে কি নাই এটা আমরা এখন চেক করব। চলো এবার তাহলে আমরা অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করি। কত নাম্বার? 8 নাম্বার। 1s2, 2s2, 2px, 2py, 2pz আগে করে দিই। হলো দুইটা, চারটা, 6টা, 7টা, 8টা ইলেকট্রন এখানে আছে। কিন্তু অক্সিজেনে কিন্তু খেয়াল করে দেখো কোনো ফাঁকা ডি অরবিটাল নাই। কারণ কোয়ান্টাম সংখ্যায় আমরা পড়েছি যে কোনো 2d অরবিটাল গঠিত হওয়া সম্ভব নয়। যেহেতু অক্সিজেনে কোনো ফাঁকা ডি অরবিটাল নাই,
আমি এখন চাইলেও কি উত্তেজিত করতে পারবো? পারবো না তো। আমার উত্তেজিত করা সত্যই হচ্ছে ফাঁকা ডি অরবিটাল থাকতে হবে। তাহলে যেহেতু নাই, সেহেতু আমরা শিখলাম যে এখানে মাত্র দুইটা বিজোড় ইলেকট্রন, এই জন্য অক্সিজেনের যোজনী কত? 2। অর্জিনী সালফারের মধ্যে 4ও হতে পারে না, 6ও হতে পারে না। কেন? কারণ অক্সিজেনের কোনো ফাঁকা ডি অরবিটাল নেই। এই কারণে OF2 গঠিত হলেও OF4 OF6 গঠিত হয় না। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো এই কোশ্চেনটা। এটা অনুধাবনেও আসতে পারে, গ নাম্বারও আসতে পারে। এবার আমরা যেটা পড়বো, পানি একটি উভধর্মী যৌগ। কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। পানি একটি উভধর্মী যৌগ। এই উভধর্মীর ইংলিশ টার্মটাও তোমরা মনে রাখবা, এটাকে অ্যামফোপ্রোটিক এভাবেও আসে, অ্যামফোপ্রোটিক পদার্থ বলে। তো অনেক সময় বলে স্যার অ্যামফোপ্রোটিক পদার্থ আবার কি? অ্যামফোপ্রোটিক আবার কি? এটা বাংলা হচ্ছে উভধর্মী। তো পানি উভধর্মী যৌগ কেন? আমরা উভধর্মী কাদেরকে বলি দেখো, উভচর প্রাণী কারা? যারা জলেও থাকে, স্থলেও থাকে। তেমনি উভধর্মী হলো কারা? যারা তোমার অ্যাসিড হিসেবে কাজ করতে পারে, ক্ষার হিসেবে কাজ করতে পারে। এখন অ্যাসিড এবং ক্ষারের একটা ডেফিনেশন আমি তোমাদেরকে প্রিভিয়াস গ্রুপে শিখাইছি, যেটা আমাদেরকে দিচ্ছে হলো বিজ্ঞানী ব্রনস্টেড লাউরি। যারা আমার আগে ক্লাসটা করনি, আরো যে গ্রুপগুলো আছে একটু দেখে আসবা। ব্রনস্টেড লাউরি সে বলছে H+ আয়ন যারা দান করে, H+ আয়ন দান করে যারা, তারা হচ্ছে অম্ল। H+ মানে কিন্তু প্রোটন এখানে, হ্যাঁ। আর যারা H+ আয়ন গ্রহণ করে তারা হচ্ছে ক্ষার। এইটা আমাদের বিজ্ঞানী ব্রনস্টেড শিখাইছে, ব্রনস্টেড লাউরি। তার মতবাদ অনুসারে আমরা এখন দেখাবো যে পানি একবার অ্যাসিড হিসেবে কাজ করছে, একবার ক্ষার হিসেবে কাজ করছে। এই কোশ্চেনটা যে কত ইম্পর্টেন্ট রে ভাই, বললে বুঝতে পারবো না। অনেক 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 আছে এটা। এখন দেখো এখানে কি হয়, দেখো দেখো এখানে যে ব্যাপারটা ঘটছে খেয়াল করে দেখো, পানি H2 থেকে একটা প্রোটন NH3 কে দান করে দিচ্ছে, যেটা NH3 গ্রহণ করে NH4+ আয়নে পরিণত হয়েছে। যেহেতু H2 প্রোটন দান করে দিচ্ছে, সেহেতু ও এখানে অম্ল। যেহেতু NH3 প্রোটন গ্রহণ করছে, তাই ও এখানে কি? ক্ষার, যেটা আমাদের শিখেছে বিজ্ঞানী ব্রনস্টেড। এটা তোমরা ক্লিয়ার আশা করি। এবার দেখো খেয়াল করে দেখো, পানি এবার প্রোটন কিন্তু গ্রহণ করছে। কারণ H2 যদি প্রোটন গ্রহণ না করতো, তাহলে H3O+ কেমনে হইতো? হাইড্রোনিয়াম আয়ন, যেটাকে আমরা বলি হাইড্রোনিয়াম আয়ন, সেটা কিন্তু হয়েছেই ওই HCl কর্তৃক একটা প্রোটন রিসিভ করে। যেহেতু HCl দান করছে, তাই HCl এবার অম্ল। আর পানি যেহেতু গ্রহণ করছে, তাই পানি এবার এখানে কি? ক্ষার। এই কারণে পানিকে তোমরা বলা হয় উভধর্মী যৌগ। কারণ পানি একবার নিজে অম্ল হিসেবে কাজ করে, আরেকবারও ক্ষার হিসেবে কাজ করে। ক্লিয়ার? এই বিক্রিয়া দুইটা তোমরা না দেখে কয়েকবার লিখবা, অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে। এই কোশ্চেনটা আশা করি তোমরা ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা যে টপিকটা পড়াচ্ছি সেটার নাম দিচ্ছি কি দেখো, অধাতব অক্সাইড অম্লধর্মী। তো গ্রুপ 16তে অধাতু কারা? যেমন সালফার। সালফার কি ধাতু? না, সালফার এটা অধাতু। সালফারের অক্সাইড, অক্সাইড। তো অক্সাইড কেমন হয়? অনেক রকম হয় কিন্তু। সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড। তো একটা অক্সাইড যে অম্লধর্মী, এটা আমরা কখন বুঝবো? দেখো আমরা দুই ভাবে বুঝতে পারি। একটা অক্সাইড অম্লধর্মী, তার একটা উপায় হতে পারে ও পানির সাথে বিক্রিয়া করে অম্ল তৈরি করছে। কেউ যদি পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে, তাহলে সে অম্লধর্মী। আরেকটা উপায় হলো, যদি কেউ ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ আর পানি তৈরি করে, তাহলে অম্লধর্মী। আমরা জানি অ্যাসিড ক্ষারের বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করে। তো খেয়াল করে দেখো, এই হলো আমার, এটা একটা ক্ষার। এই যে আমার অ্যাসিড, অ্যাসিডীয় অক্সাইড, অ্যাসিড না, অ্যাসিডীয় অক্সাইড সালফার ডাইঅক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়া করে একটা লবণ তৈরি করছে, যার নাম হলো পটাশিয়াম সেলেনাইট, সরি সালফাইড। সেলেনিয়াম অক্সাইডের উদাহরণ বলে দিছি, পটাশিয়াম সালফাইড আর
এই বিক্রিয়াতে যেহেতু সালফার ডাইঅক্সাইড একটা ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ আর পানি তৈরি করছে, এখানেও অম্লধর্মী হিসেবে কাজ করতেছে। আরেকটা বিক্রিয়া দেখো, সালফার ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে একটা অ্যাসিড তৈরি করছে, যেটা আমি মাত্রই বললাম যে কেউ যদি পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে তাহলে সে অম্লধর্মী, অথবা কেউ যদি ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ আর পানি তৈরি করে তাহলে সে অম্লধর্মী। এই দুইটা বিক্রিয়া যদি আমি বলতে পারি তাহলে আমি 2 এ 2 পাবো। একটা বলতে পারলে 1, একটা না বলতে পারলে 0। আমি যে কথাগুলো বাংলায় বললাম না, এটা কিন্তু বাংলায় যদি তোমরা লিখে দিয়ে আসো তাহলে কিন্তু মার্কস পাবা না। যে কথাটা বলছি বাংলায় প্লাস বিক্রিয়া করে দেখাতে হবে যে কিভাবে ওরা পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে, আর এটা হলো কিভাবে ওরা ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ আর পানি তৈরি করে। এই হলো আমাদের গ্রুপ 16। গ্রুপ 16 তে আর তেমন কিছু ইম্পর্টেন্ট পড়ার নেই। এই কয়েকটা প্রশ্ন যদি আমরা জানতে পারি তাহলে আমাদের গ্রুপ 16 কভার হয়ে যাবে। নেক্সট ক্লাসে আমরা গ্রুপ 17 এবং 18 নিয়ে আলোচনা করবো।